নমস্কার। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রি শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টসের ব্যাপারে। আজকে আমরা জানব পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টস। তো এই পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টস অ্যাকচুয়ালি আমরা জেনারেলি শিপমেন্টের পরে তৈরি করে থাকি। যখন আমাদের লিও হয়ে যায়, যখন আমাদের কাস্টম ক্লিয়ারেন্স হয়ে গুডস শিপিং কোম্পানিকে হ্যান্ড ওভার হয়ে যায়, কাস্টমস অথরিটি আমাদের লিও ইস্যু করে, তখনই আমাদের এই পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টটা প্রস্তুত করার জন্য, আমরা রেডি করার জন্য স্টার্ট করে দিই। এবং এই পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টসটা কিন্তু আমাদের খুবই ক্রিটিক্যাল এবং ভাইটাল, কেননা এই ডকুমেন্টের উপর বেস করেই আপনার এলসি ইস্যুইং ব্যাঙ্ক কিংবা আপনার যে ফরেন বায়ারের যে ব্যাঙ্ক আছে সে আপনার পেমেন্টটা রিলিজ করবে। এবং শুধু তাই না, এই পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টের উপর বেস করেই আপনার বায়ার যে পোর্ট অফ ডিসচার্জে, আপনার যে ডেস্টিনেশন পোর্টে, সে কিন্তু এই পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টের উপর বেস করেই সে ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স করবে। সুতরাং এই ডকুমেন্টটা কিন্তু মোস্ট ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট। আমি সবসময় অ্যাডভাইস করব যে আপনারা যখনই আপনাদের কার্গো মোটামুটি একটা রেডি স্টেজে চলে আসবে, তখনই আপনারা একটা ড্রাফট ইনভয়েস এবং প্যাকিং লিস্ট বায়ার্সের কাছে পাঠাবেন ফর চেকিং অ্যান্ড কনফার্মেশন, ফর চেকিং অ্যান্ড অ্যাপ্রুভাল আপনি বলতে পারেন। কেননা আপনি সেখানে আপনার নেটওয়েট, গ্রস ওয়েট কিংবা প্যাকেজ ডাইমেনশন নাই থাকতে পারে, কিন্তু বাকি আদার সমস্ত কিছু পয়েন্টস থাকবে। সেখানে আপনার বায়ার্স যদি চেক করে ইনভয়েস এবং প্যাকিং লিস্ট কনফার্ম করে দেয়, তাহলে সেখানে কিন্তু আপনার অনেক কিছু বায়ার্সের কাছ থেকে ক্লিয়ারেন্স পেয়ে যান আপনি। আপনার কনসাইনিজ ফুল নেম, অ্যাড্রেস, আপনার পোর্ট অফ ডিসচার্জ, আপনার এইচএস কোড, আপনার মেটেরিয়াল ডেসক্রিপশান, সেটা বায়ার্সের ঠিকঠাক বায়ার্সের মতো আছে কি না, সেটা কিন্তু বায়ার্স সেই ড্রাফট ইনভয়েস প্যাকিং লিস্ট দেখে আপনাকে ওকে করে দিলে তারপরে আপনি ফাইনাল ডকুমেন্ট আপনি যখন শিপমেন্ট অ্যারেঞ্জমেন্ট করবেন তখন করবেন। সুতরাং কেননা অনেক সময় দেখা যায় যে আমরা যা মেটেরিয়াল ডেসক্রিপশান দিই, যা এইচএস কোড আমরা এখানে ইউজ করি, সেটা অনেক সময় বায়ার্স কী করে, তার যে ইম্পোর্ট যে আইটেম আছে সেই আইটেমের হেডে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কেননা সেখানে ইম্পোর্ট ডিউটি কিছু বেনিফিট পাওয়া যায়। সেই কারণে অনেক সময় হয়তো আপনি যে এইচএস কোডে ইম্পোর্ট কাস্টম ক্লিয়ারেন্স করবেন, এখানকার কাস্টমস ক্লিয়ারেন্স করবেন, বায়ার্স কিন্তু অন্য এইচএস কোডে সে তার ইম্পোর্ট ক্লিয়ারেন্স করবে। সুতরাং এই অ্যানোমালিটা কিংবা কনফিউশনটা যাতে ফিউচারে অ্যারাইজ না করে, সেই কারণে অলওয়েজ আপনি যখনই আপনার কার্গোটা মোটামুটি একটা রেডি স্টেজে চলে আসবে, তখনই আপনি একটা ড্রাফট ইনভয়েস প্যাকিং লিস্ট বায়ার্সকে পাঠিয়ে দেবেন ইন অ্যাডভান্স কনফার্মেশন। তাতে আপনি অনেক বেশি সেফ হয়ে যাবেন এবং আপনি অনেক বেশি ক্লিয়ার্স থাকবেন। তো এই পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টের মধ্যে কি কি পড়ে সেটা আমি আগে লিখে নিই, তারপরে একটু ব্রিফ আইডিয়া আলোচনা করব, কেননা আমি যদি ডিটেলস আলোচনা করি ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টসের মধ্যে কী কী পড়ে সেটা হচ্ছে, সবার প্রথমে পড়ে আপনি একটা কভার লেটার ফর এডি ব্যাংক। হ্যাঁ, নাম্বার 2 বিল অফ এক্সচেঞ্জ। হ্যাঁ, বিল অফ এক্সচেঞ্জ অথবা ড্রাফট। নাম্বার 3 কমার্শিয়াল ইনভয়েস, যেটা ফরেন কারেন্সিতে কিন্তু হবে ইউরো কিংবা ডলার। নাম্বার 4 কি হবে, প্যাকিং লিস্ট। নাম্বার 5-এ কি আসবে, বিল অফ ল্যাডিং। হ্যাঁ, আমরা যেটাকে বিএল বলে থাকি, এআরওএ বিল। হ্যাঁ, আমি শর্টে লিখলাম, কিংবা কনসাইনমেন্ট নোট। হ্যাঁ, নাম্বার 6-এ আসবে সার্টিফিকেট অফ অরিজিন। হ্যাঁ, এখানে কিন্তু দু রকমের হবে, একটা হলো প্রেফারেন্সিয়াল আর একটা হচ্ছে নন প্রেফারেন্সিয়াল। হ্যাঁ, নাম্বার 7
সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, হ্যাঁ। নাম্বার 8, সার্টিফিকেট অফ ফিউমিগেশন। ফর উডেন কেস, হ্যাঁ। নাম্বার 9 কি হবে? ইন্সপেকশন টেস্ট সার্টিফিকেট। নাম্বার 10 ওয়ারেন্টি গ্যারেন্টি সার্টিফিকেট। নাম্বার 11 শিপিং বিল, হ্যাঁ। লিও কপি। এই টোটাল 11টা ডকুমেন্ট কিন্তু আমরা পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টে করে থাকি। এবার আমি জাস্ট ব্রিফলি একটু আপনাকে আলোচনা করি। সবার প্রথমে হচ্ছে একটা কভার লেটার, যেটা আপনি এডি ব্যাংকের জন্য করবেন। কভার লেটারটা প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটেই আপনাকে করতে হবে। কভার লেটারটা আর কিছুই না, সেখানে আপনার এই কী ডকুমেন্ট আপনি ব্যাংকে প্রডিউস করছেন সেই ডিটেলসটা থাকবে। তার সাথে আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হলো আপনি যে ডকুমেন্টটা বায়ার্সের যে ব্যাংকের কাছে পাঠাবেন, যদি এলসি হয় যে এলসি ইস্যুইং ব্যাংকের কাছে পাঠাবেন, সেই ব্যাংকের নাম, অ্যাড্রেস, সুইফট কোড, এটা মেইনলি লাগবেই। তার সাথে আপনার যে কমার্শিয়াল ইনভয়েস ভ্যালু, যে ইনভয়েস নাম্বার এবং কত ইনভয়েস অ্যামাউন্ট, এই তিনটে মেইনলি। তার সাথে আপনি আরও কী ডকুমেন্ট জমা করছেন তার একটা কভার লেটার, কি পেমেন্ট টার্মস, সেটা হচ্ছে কভার লেটার ফর এডি ব্যাংক, আপনার যে অথরাইজ ডিলার কোড ব্যাংক থাকবে সেই জন্য। নাম্বার 2 হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ কিংবা ড্রাফট। এটাকে আমরা অনেক সময় হুন্ডিও বলে থাকি, এবং চলতি কথায় হুন্ডিও বলে থাকি। বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকচুয়ালি আপনি যদি আপনার এলসিতে দেখেন, তাহলে এলসিতে অনেক সময় বলা থাকে যে বিল অফ এক্সচেঞ্জ টু বি মেড বাই টু দ্য অর্ডার অফ এলসি ইস্যুইং ব্যাংক, একটা ব্যাংকের নাম বলে থাকে, সেই ব্যাংকের নামটা অবশ্যই থাকবে। বিল অফ এক্সচেঞ্জে আরেকটা কী থাকবে? ড্রয়ার, মানে এক্সপোর্টারের নাম, ড্রয়ি ইম্পোর্টার, আরেকটা হচ্ছে এই থার্ড পার্টি যে এলসি ইস্যুইং ব্যাংক, সেই ব্যাংকের নাম থাকবে। যদি ব্যাংকের নাম স্পেসিফিকলি এলসিতে বলা থাকে তাহলে তো নাম লিখেই দিলেন, টু দ্য মানে অ্যাড্রেস হবে ওই এলসি ইস্যুইং ব্যাংকের নামে। তার সাথে আপনার ড্রয়ার, ড্রয়ি এবং আপনার যে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার, ডেট এবং অ্যামাউন্ট, এবং তার যে পেমেন্ট টার্মস আছে, যদি এলসিআর সাইট হয় সাইট, যদি ডিএ 60 days কিংবা ডিপি, ডিএ, ওডি, যদি আপনার ওপেন ডেলিভারি টার্মস হয়, যদি আদার দ্যান এলসি হয়, তাহলে যা টার্মস আছে সেই টার্মস অনুযায়ী আপনার ক্লেম হবে। তার সাথে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার, ডেট, অ্যামাউন্ট, ড্রয়ার, ড্রয়ি এবং আপনার যে এলসি ইস্যুইং ব্যাংকের যে নাম থাকবে, যে ব্যাংকে আপনি ডকুমেন্টটা পাঠাচ্ছেন, সেই ব্যাংকে অ্যাড্রেস করেই এই ড্রাফটটা তৈরি হয়। একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তৈরি হবে। এখানে একটা জিনিস বলার আছে যে যদি এলসিতে জাস্ট বলা হয় যে ড্রাফট ইন ডুপ্লিকেট, যদি এরকম বলে দেয়, অনেক সময় এলসি ক্লজে 42E লেখা থাকে যে একটা ব্যাংক, যে এলসি ইস্যুইং ব্যাংক হয়, সেই ব্যাংকের একটা শর্ট কোড থাকে, শর্ট কোড এবং শর্ট নাম থাকে, তাহলে আপনি সেই ব্যাংকের নাম এবং অ্যাড্রেস 42E ক্লজে যে নাম এবং যা থাকবে, সুইফট কোড থাকবে, সেটাই অ্যাড্রেস করে আপনি এই ড্রাফট ডকুমেন্টটা বানাবেন। বিল অফ এক্সচেঞ্জ, ড্রাফট, এটার উপর বেস করেই কিন্তু আপনার এলসি ইস্যুইং ব্যাংক বায়ার্সের কাছ থেকে কনসেন্ট নিয়ে আপনাকে পেমেন্টটা রিলিজ করে। তারপরে হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, যেটা কিন্তু আপনার এই ফরেন কারেন্সি ডলার কিংবা ইউরোতে হবে। এখানে একটা জিনিস বলার আছে যে ফরেন কারেন্সি, আমি তো কমার্শিয়াল ইনভয়েস প্রি শিপমেন্টে বলেই দিয়েছি কী কী হয়। এখানে শুধু একটা জিনিস বলার আছে যে আপনার ধরুন একটা ডাউন পেমেন্ট আছে, ধরুন 30%, 20%, 40% ডাউন পেমেন্ট আছে, ব্যালেন্স এলসি আর সাইট আছে, কিংবা যা টার্মস আছে, এই কমার্শিয়াল ইনভয়েসে একদম নিচে আপনি সেইটার নমেনক্লেচার করে দেবেন যে ইনভয়েস অ্যামাউন্ট এত,
লেস অ্যাডভান্স রুপিস এত, নাও নেট ক্লেম এত টাকা। যদি 20% অ্যাডভান্স হয় 20% শো করবেন, যদি 40% 30% অ্যাডভান্স হয় সেটা শো করে নাও নেট ক্লেম যেটা হবে সেইটা কিন্তু আপনার ওই পোস্ট শিপমেন্ট কমার্শিয়াল ইনভয়েসের নিচে নমেনক্লেচারে লিখে দেবেন যদি আপনি কিছু অ্যাডভান্স পেয়ে থাকেন। যদি না পেয়ে থাকেন তাহলে 100% যদি হয় তাহলে তার কোনো কিছু কথা করাই না। তারপরে হচ্ছে প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্টটা যা আছে তাই আপনার প্রি শিপমেন্টে যেমন করবেন পোস্ট শিপমেন্টে তাই করতে হবে। এখানে কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্টে একটা জিনিস অ্যাড করতে পারেন, আপনি বিল অফ ল্যাডিং নাম্বারটা অ্যাড করে দিতে পারেন। আপনার ভেসেল ভয়েস যেটা আপনি বিল অফ ল্যাডিংয়ে পাবেন সেইটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্টে। তারপরে আসছি বিল অফ ল্যাডিং, এয়ারওয়ে বিল যদি এয়ারের ক্ষেত্রে, বিল অফ ল্যাডিং যদি সি এর ক্ষেত্রে, কনসাইনমেন্ট নোট কিংবা লরি রিসিট কিংবা ট্রাক রিসিট কিংবা আমরা যেটা চলতি কথায় বিলটি বলে থাকি যেটা বাই রোড এক্সপোর্টে হয়ে থাকে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, সেটাকে ক্ষেত্রে হয় কনসাইনমেন্ট নোট যেটা ট্রান্সপোর্টার ইস্যু করে, কিংবা লরি রিসিট কিংবা ট্রাক রিসিট কিংবা চলতি কথা যেটাকে আমরা বিলটি কপি বলে থাকি। এই বিল অফ ল্যাডিংটা কিন্তু এলসির ক্ষেত্রে এলসিতে যে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে। সেখানে অলওয়েজ এলসিতে জেনারেলি টু দ্য অর্ডার হিসাবেই করা হয়, কেননা এলসি ডকুমেন্ট একটা নেগোশিয়েবল ডকুমেন্ট এবং বিল অফ ল্যাডিংটা কিন্তু নেগোশিয়েবল তখনই হবে যখন সেখানে আপনি টু দ্য অর্ডার অফ সার্টেন ব্যাংকের নাম দেবেন। এলসিতে পরিষ্কার বলা থাকে কার নামে ইস্যু হবে, টু কনসাইন টু দ্য অর্ডার অফ এত, নোটিফাই আপনার যে অ্যাপ্লিক্যান্ট হবে কিংবা আপনার যে এলসি ইস্যুইং যে পার্টি আছে, যে বায়ার্স আছে, সেই বায়ার্সের নাম হবে। যদি আপনি ধরুন এলসি নয়, আপনার পারচেস অর্ডারের টার্মস আছে, সেখানে আপনার ডিপিডিএ টার্মস আছে, তখন কিন্তু আপনি জাস্ট টু দ্য অর্ডার করে ছেড়ে দিতে পারেন, দিয়ে নোটিফাইতে আপনার কনসার্নির নাম দিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে বিল অফ ল্যাডিং। সার্টিফিকেট অফ অরিজিন, সার্টিফিকেট অফ অরিজিনও এখানে দুরকম আমি আগেই বলেছি যে প্রেফারেন্সিয়াল এবং নন প্রেফারেন্সিয়াল। প্রেফারেন্সিয়াল যেখানে আপনি কিছু আপনার বায়ার কিছু ইম্পোর্ট বেনিফিট পাবে সেটাই হলো প্রেফারেন্সিয়াল সার্টিফিকেট অফ অরিজিন, এবং নন প্রেফারেন্সিয়াল যেখানে বায়ার্স কোনো ইম্পোর্ট ডিউটি বেনিফিট পাবে না, জাস্ট অরিজিন ক্রাইটেরিয়াটা সার্টিফিকেট অফ অরিজিন মানে অরিজিন কোথাকার গুডসটা, অরিজিনটা কোথায়, কোন কান্ট্রিতে গুডস অফ অরিজিন সেটা জাস্ট সার্টিফাই করবে, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ অরিজিন। প্রেফারেন্সিয়াল সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করে এক্সপোর্ট ইন্সপেকশন এজেন্সি, নন প্রেফারেন্সিয়াল সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করেন যে কোনো চেম্বার অফ কমার্স, ম্যাক্সিমাম চেম্বার অফ কমার্সে ইস্যু করে থাকে। এছাড়া কিছু আদার দেন মানে প্রমোশন কাউন্সিল আছে যেমন ইপিসি, ফিও, এরা আদার দেন চেম্বার অফ কমার্স, এরাও কিন্তু সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করে থাকেন। সুতরাং এই সার্টিফিকেট অফ অরিজিনে আপনি যেমন ইনভয়েস প্যাকিং লিস্টে করবেন সেরকমই করবেন, এখানেও আপনি বিল অফ ল্যাডিং নাম্বার, ইনভয়েস নাম্বার, ডেট, ভ্যালু শো করে দিতে পারেন। সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, আপনার যা ইনভয়েস অ্যামাউন্ট হবে তার 110% এই সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স ইস্যু তৈরি হবে। এবং এইখানে একটা পয়েন্ট বলার থাকে, অনেক সময় এলসিতে স্পেসিফিক্যালি বলা থাকে যে সার্টিফিকেট অফ অরিজিন হবে টু দ্য অর্ডার বলে ব্যাংকের নাম থাকে, সেটা আপনি করে দেবেন, সেই যখন ইস্যু করবেন তখন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিসও অনেক সময় বলা হয় যে এলসিতে কিছু যে ইন্স্যুরেন্সের যে ক্লজ আছে সেই ক্লজগুলো অনেক সময় এলসিতে ইনকর্পোরেট করে দেয়। এবার সেটা আপনি দেখে নেবেন যে সেই ক্লজগুলো আপনার যে আদার যে সার্টিফিকেট অফ অরিজিন, সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স ইস্যু হয় সেখানে আছে কি না, যদি না থাকে তখন সেটা আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে সেই ক্লজগুলো অ্যাড করা, মানে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স যখন জেনারেট হবে সেই ক্লজগুলো, এলসির যে ক্লজ আছে সেই ক্লজগুলো যেন সেখানে থাকে, এবং এলসিতে যা যা ইনফরমেশন অ্যাড করতে বলেছে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সে সেইগুলোও কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এই সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সে। নাম্বার 8 হচ্ছে সার্টিফিকেট অফ ফিউমিগেশন। যদি আপনার গুডসটা উডেন কেসে প্যাকিং হয় তাহলে এই সার্টিফিকেট অফ ফিউমিগেশন কিন্তু মাস্ট। এটা জেনারেলি এলসিতে কোথাও লেখা থাকে না, কিন্তু আপনাকে কিন্তু এটা ম্যান্ডেটরি দিতেই হবে। যখনই আপনি কোনো একটা ইন্টারন্যাশনাল শিপমেন্ট করবেন সেখানে যদি আপনার প্যাকেজ উডেন কেস হয় তাহলে এই সার্টিফিকেট অফ ফিউমিগেশন মাস্ট। এটা একটা কনসার্ন কিছু এজেন্সি আছে তারাই এই সার্টিফিকেটটা ইস্যু করে আফটার ফিউমিগেশন অফ উডেন কেস। তারপরে যদি আপনার
এলসিতে কোনো ইন্সপেকশন টেস্ট সার্টিফিকেট বলে থাকে, সেটাকে আপনাকে জোগাড় করতে হবে সেই অনুযায়ী, এবং সেই ডকুমেন্টে যা ইনকর্পোরেট করতে বলবে এলসির অনুযায়ী সেটাকে ইনকর্পোরেট করেই আপনাকে সেই টেস্ট এবং ইন্সপেকশন রিপোর্টটাকে সার্টিফিকেটটাকে বানাতে হবে। ওয়ারেন্টি যদি কোনো ক্লজ আপনার এলসিতে থাকে তাহলে কিন্তু সেটাকেও আপনাকে ইস্যু করতে হবে, এবং সেই পয়েন্টসগুলো এলসিতে যা যা আছে সেই পয়েন্টসগুলো এই ওয়ারেন্টি সার্টিফিকেট, গ্যারান্টি সার্টিফিকেটে দিতে হবে। আরেকটা শিপিং বিল যেটা হচ্ছে, এটাই মোস্ট ভাইটাল ডকুমেন্ট, যেটা হচ্ছে আমাদের কাস্টমস ইস্যু করে শিপিং বিল লিও কপি, এইটা আপনার ব্যাংকে প্রডিউস করতে হবে। এবং লাস্টলি যেটা বলবো, এলসি কমপ্লায়েন্স ডকুমেন্ট অবলিক সার্টিফিকেট। এই এলসি কমপ্লায়েন্স ডকুমেন্ট সার্টিফিকেট বলতে কী বোঝায়? এলসিতে অনেক সময় বিভিন্ন ডকুমেন্ট চেয়ে থাকে, যেমন এলসিতে বলা হয় যে একটা ওয়ান সেট অফ নন নেগোশিয়েবল ডকুমেন্ট বাই কুরিয়ার পাঠাবেন। কুরিয়ারে পাঠাবেন এবং সেই কুরিয়ার রিসিপ্টটা উইথ একটা বেনিফিশিয়ারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে, যাতে তাতে যা যা এলসি ক্লজ থাকবে সেটা অ্যাড করে দিয়ে আপনাকে বলতে হবে যে আমরা একটা সেট নন নেগোশিয়েবল ডকুমেন্ট বাই কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি, ভাইয়ের এয়ারবিল কপি আপনি অ্যাটাচ করে দিলেন। এছাড়া আপনার অনেক সময় থাকে যে আপনার ভেসেলের এজ, এটা অনেক সময় শিপিং কোম্পানি থেকে চেয়ে থাকে। তারপরে আপনার গুডসটা যে পোর্ট অফ ডিসচার্জে ডেস্টিনেশন পোর্টে যাবে, সেখানে কোন কোন পোর্টে কল করে আপনার গুডসটা ডেস্টিনেশন পোর্টে যাবে তার একটা ডিক্লারেশন অনেক সময় চেয়ে থাকে এলসিতে, সেটা কিন্তু আপনাকে শিপিং কোম্পানি থেকে নিতে হবে। এই ভেসেল এজ এবং পোর্ট কলে যে মানে রুটিং যেটাকে আপনাকে বলে থাকে, সেটা অনেক সময় এলসিতে চেয়ে থাকে, সেটাও কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, এবং সেটা অ্যারেঞ্জমেন্টটা করতে হবে শিপিং কোম্পানি থেকে। ইন অ্যাডভান্স আপনাকে এলসিতে দেখে যে এলসির যা পয়েন্টস আছে সেটা অ্যাড করে আপনাকে কিন্তু এই ডকুমেন্টগুলো, এলসি কমপ্লায়েন্স যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো আপনাকে জোগাড় করে তারপরে এই পুরো ডকুমেন্টটা আপনার যে কভার লেটার হবে সেই কভার লেটার দিয়ে আপনার এডি ব্যাংকে প্রডিউস করবেন। প্রডিউস করার পরে আপনি যদি নেগোশিয়েট করেন তো খুব ভালো, যদি নেগোশিয়েট না করেন তাহলে সেটা অন কালেকশন বেসিসে আপনার ব্যাংক কী করবে, ব্যাংক কিন্তু তার একটা বিল কভার লেটার বানাবে। বিল কভার লেটার মানে এইগুলো কভারিং করে ব্যাংক একটা তার নিজের কভারিং লেটার বানাবে, সেখানে তার ব্যাংকিং রেফারেন্স থাকবে, ডেট থাকবে, এবং আপনার যা ক্লেম, আপনার যে এই কভার লেটারে যা ক্লেম থাকবে, যা অ্যামাউন্ট থাকবে, সেই ক্লেম অনুযায়ী সেই এলসি ইস্যুইং ব্যাংকের কাছে সে ক্লেম করবে। কিন্তু এইখানে একটা পয়েন্ট আছে যে আপনার কিন্তু এই কভার লেটার আর এই শিপিং বিল, এই দুটো কিন্তু ব্যাংকের কাছে থাকবে। বাকি ডকুমেন্টটা কিন্তু ব্যাংক তার কভারিং যে লেটার বানাবে সেই লেটারের সাথে এই বাকি ডকুমেন্টটা এলসি ইস্যুইং ব্যাংকের কাছে সে বাই কুরিয়ারে পাঠিয়ে দেবে। এই হচ্ছে পোস্ট শিপমেন্ট ডকুমেন্ট, যেটা আপনার ব্যাংক আপনার এলসি ইস্যুইং ব্যাংকের কাছে পাঠাবে ফর ক্লেমিং দ্য পেমেন্ট অ্যাজ পার টার্মস। এবার যদি এলসি অনুযায়ী না হয় তাহলে আপনার যে কন্ট্রাক্ট থাকবে কিংবা পারচেস অর্ডার থাকবে, সেখানে আপনি যে ব্যাংকার থাকবে, বায়ার্সের যে ব্যাংক থাকবে, সেই ব্যাংকের কাছে সে এলসি আপনার এডি ব্যাংক পাঠাবে, সেখানে সেই অনুযায়ী আপনার ক্লেমটা করবে। তারপরে সেই অনুযায়ী আপনার পরে যেমন পেমেন্ট আসবে সেই অনুযায়ী রিয়েলাইজ হবে। এই হচ্ছে পোস্ট শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্ট, যেটা 1 থেকে 12টা। তো আশা করি এটা আপনাদের খুবই হেল্পফুল হবে। কাইন্ডলি শেয়ার এবং লাইকস কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।